যদি এমন হয় সম্পত্তির মালিকানা দখল একজনের নামে এবং কোনো একটি কারণে কিংবা কোনো একজন ব্যক্তি অর্থ দিয়ে প্রভাব খাটিয়ে সেই সকল সম্পত্তির অনুকূলে নিজের নামে নামজারি কিংবা খারিজ করে ফেলে, তাহলে এই যে সম্পত্তির মালিকানা সংক্রান্ত একটি সমস্যা, এটি সমাধান হবে কি করে, কিংবা মালিকানা কে পাবে কিংবা ভোগ দখল আইন কাকে বুঝিয়ে দিবে। চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি। তবে ভিডিওটি দেখার আগে আপনার আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এই ধরনের আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। কোনো একটি সম্পত্তির মালিকানা অর্জন করা যায় দুটি মাধ্যমে। একটি হচ্ছে ওয়ারিশান সূত্রে প্রাপ্ত সম্পত্তি, অর্থাৎ কোনো একজন ব্যক্তি সম্পত্তি রেখে মৃত্যুবরণ করলেন, তাহলে তার রেখে যাওয়া সম্পত্তিগুলো কিন্তু লিগেল ওয়ারিশরা, অর্থাৎ মুসলিমদের জন্য মুসলিম উত্তরাধিকারী আইন, হিন্দুদের জন্য হিন্দু আইন, অন্যান্য ধর্মের মানুষদের জন্য হিন্দু আইন কিংবা কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রীয় আইন কিন্তু প্রয়োগ ক্ষেত্রিক ব্যবহার করা হয়। এখন এই মাধ্যমে যদি কোনো ব্যক্তি সম্পত্তি পায় তাহলে সেটি একটি কিন্তু মাধ্যম সম্পত্তির মালিকানা অর্জন করার। আরেকটি হচ্ছে ক্রয় বিক্রয় সূত্রে মালিকানা অর্জন, অর্থাৎ কোনো একজন বৈধ মালিকের কাছ থেকে সম্পত্তির মালিকানা ক্রয় সূত্রে কিংবা কোনো একটি বিনিময়ের মাধ্যমে হস্তান্তর করার কিন্তু সুযোগ রয়েছে। কিংবা কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে সম্পত্তি দান করতে চায় সেই ক্ষেত্রে দানপত্র করে দিতে পারে, কিংবা যদি কোনো ওসিয়াত কিংবা উইল করে দিতে চায় তাহলে উইল করে দিয়ে যেতে পারে, কিংবা কোনো প্রতিষ্ঠানকে যদি ওয়াকফ করে দিয়ে যেতে চায় কিংবা দান করে দিয়ে যেতে চায় তাহলে সেটিও কিন্তু সম্ভব। এখন এই যে সম্পত্তিগুলো হস্তান্তর করা হলো, তারপরে সেই সম্পত্তিগুলো কিন্তু রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত মালিকানা গ্রহণ করতে হয় এবং এই রাষ্ট্রীয়ভাবে কোনো সম্পত্তির স্বীকৃতি পাওয়ার জন্য কিছু প্রসেস রয়েছে এবং এই প্রসেসটাকে কিন্তু বলা হয় রেকর্ড সংশোধন, নামজারি কিংবা খারিজ। এবং এটি করার ফলে কি হয়, রাষ্ট্র জানে যে এই সকল সম্পত্তি এই প্রক্রিয়ায় এই মাধ্যমে এই ব্যক্তি মালিকানায় রয়েছে এবং তিনি কিন্তু ওই সম্পত্তির অনুকূলে নিজের যত সুযোগ সুবিধা সেগুলো নিতে পারবেন এবং নামজারি করার পরে সেই ব্যক্তি ওই সম্পত্তি কিন্তু চাইলে অন্য কারো কাছে হস্তান্তর করতে পারবেন কিংবা বিক্রয় করে দিতে পারবেন। তবে এই নামজারি প্রক্রিয়া কি অনেকেই কিন্তু নানানভাবে নিয়ে নানান ধরনের জটিলতার কারণে কিংবা ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ যে সকল ভূমি অফিসগুলো রয়েছে এগুলো দুর্বলতা বলুন, ঘুষের কথাই বলুন, দুর্নীতির কথাই বলুন, যার কারণে অনেক মালিক কিন্তু সম্পত্তির মালিকানা লিগেল ভাবে নেওয়ার পরেও এই নামজারি কিংবা রেকর্ড সংশোধন করতে গিয়ে পরবর্তীতে ভোগান্তিতে পড়েন। এবং এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হচ্ছে সম্পত্তির মালিকানা একজনের, তিনি বৈধ মালিকের কাছ থেকে সম্পত্তি হস্তান্তর করে নিয়েছেন, দখলেও রয়েছেন কিংবা দখলে যেতে পারেন নাই এখনো, এর মাঝে অন্য একজন ব্যক্তি এসে সেই সম্পত্তির অনুকূলে নামজারি কিংবা খারিজ করে ফেলেছে। এখন যে ব্যক্তি সম্পত্তিটি হস্তান্তর করলেন তার কি পরিস্থিতি দাঁড়ালো, কিংবা যে ব্যক্তি সম্পত্তিটি নিজের নামে নামজারি কিংবা খারিজ করে ফেললেন তারই বা কি পরিস্থিতি দাঁড়ালো, এটি কিন্তু একটি কন্ডাক্টরি ব্যাপারে দাঁড়িয়ে গেল। এবং অনেকেই প্রশ্ন করতে পারেন এই ক্ষেত্রে আসলে মালিকানাটা কার। যেহেতু সম্পত্তির অনুকূলে মালিকানা গ্রহণ করার পরে একটি দলিল তৈরি করতে হয় এবং সেই দলিলটি পরবর্তীতে কিন্তু রেজিস্ট্রেশন অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। যদি যে ব্যক্তি বর্তমানে এসে নামজারি কিংবা রেকর্ড সংশোধন করে ফেলেছেন তার কাছে ওই সম্পত্তি হস্তান্তরের জন্য কোনো দলিল থাকে, অর্থাৎ লিগেল বৈধ কোনো দলিল থাকে এবং সেই দলিলটি রেজিস্ট্রেশন করা হয়, সেক্ষেত্রে ওই সম্পত্তির মালিকানা পাওয়ার জন্য কিন্তু তার কিন্তু কিছুটা হলেও আইনগত বৈধতা রয়েছে। তবে একটি কথা এখানে থাকে, সেটি হলো যে ব্যক্তি আবার সম্পত্তি আপনার ভোগ দখল করছেন কিংবা দখলে রয়েছেন, কিংবা যে ব্যক্তি বলছেন যে আমার নামে রেকর্ড হওয়ার কথা, এখানে মাঝখানে আরেকজন ব্যক্তি সম্পত্তি রেকর্ড করে নিয়েছেন, তিনি যদি ওই সম্পত্তিটি কোনোভাবে হস্তান্তর করার পরে দলিল তৈরি করে সেটি রেজিস্ট্রেশন করে, অর্থাৎ যে ব্যক্তি বর্তমানে রেকর্ডীয় নাম সংশোধন করে নামজারি করে ফেলেছেন তার আগে কোনোভাবে রেজিস্ট্রেশন করে, তাহলে পরবর্তীতে তিনি যদি আবার দ্বিতীয় পর্যায়ে গিয়ে ওই সম্পত্তির অনুকূলে একটি নতুন দলিল তৈরি করে সেটি রেজিস্ট্রেশন করে এবং পরবর্তীতে নামজারি করে, তাহলে কিন্তু তার মালিকানা টিকবে না। কেন? রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী যে ব্যক্তি সম্পত্তির অধীনে দলিল তৈরি করে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করবে তিনি কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে ওই সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন। এক্ষেত্রে নামজারি কিন্তু বিষয় আগে না, বিষয় আগে হচ্ছে এই যে সকল ব্যক্তি দলিল আপনার রেজিস্ট্রেশন করেছে এটি। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, যেহেতু সরকার নামজারিকে বেশি গুরুত্ব দিচ্ছে মালিকানা সৃষ্ট প্রতিষ্ঠা করার জন্য, সেক্ষেত্রে এখানে দলিলের গুরুত্বটা কোন জায়গায়? দেখুন, যেহেতু সম্পত্তি হস্তান্তর কিভাবে হচ্ছে, কি শর্ত দেওয়া হচ্ছে,
এটি কি মাধ্যমে হস্তান্তর হচ্ছে এটি দেওয়ার জন্য কিংবা বোঝার জন্য সরকার রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে প্রতিষ্ঠিত করেছে। সেহেতু ওই রেজিস্ট্রেশনটা কিন্তু আগে গুরুত্বপূর্ণ। সরকার কিন্তু এসে দেখছে না কিংবা রাষ্ট্র কিন্তু এসে দেখছে না যে সম্পত্তিটি কিভাবে ভোগ দখল করা হচ্ছে, কিংবা সমাজে কিংবা রাষ্ট্রে যদি কোনো শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হয় তাহলে এই প্রক্রিয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া দলিল যদি না থাকে, একজন ব্যক্তি বলে যে এই সম্পত্তি মুখে মুখে আপনাকে দিয়ে দিলাম, তাহলে তো যে যেভাবে পারে যার যে কোনো সম্পত্তি ভোগ দখল করতে পারে। যার শক্তি বেশি, যার সাহস বেশি, যার বুক কাঁপে না কোনো একটি অপরাধ করতে, তিনি তো সকল সম্পত্তি ভোগ দখল করবেন। এখানে আইন যেটি বলছে সম্পত্তি মালিকানা তৈরি করার জন্য কিংবা প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম দলিল তৈরি করতে হবে, সেটি যে মাধ্যমেই হোক না কেন, হোক ওয়ারিশান সূত্রে প্রাপ্ত, ক্রয় সূত্রে প্রাপ্ত, ওয়াকফ, দানপত্র, উইল, যেভাবেই হোক না কেন আগে দলিল তৈরি করার পরে পরবর্তীতে ওই দলিলের বলে কিন্তু নামজারি কিংবা রেকর্ড সংশোধন করতে হয়। তারপরে ওই সম্পত্তির অনুকূলে আপনার খাজনা পরিশোধ করতে হয়। এই যে প্রসেস, এই প্রসেসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যদি এমন হয় যে ব্যক্তি পরবর্তীতে ওই যে নামজারি করে ফেললেন কিংবা খারিজ করে ফেললেন, তিনি এই সকল ব্যক্তির আগেই, অর্থাৎ তিনি যদি যে ব্যক্তি প্রথমে সম্পত্তিটি আপনার হস্তান্তরযোগ্য দলিল তৈরি করে নিয়েছেন, তিনি সম্পত্তির দলিলটি রেজিস্ট্রেশন করার আগেই নিজের নামে যে দলিল তৈরি করেছিলেন দ্বিতীয় ব্যক্তি তিনি রেজিস্ট্রেশন করে ফেলেন, পরবর্তীতে নামজারি করে ফেলেন, এক্ষেত্রে কিন্তু তিনি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন। এক্ষেত্রে প্রথমে যে ব্যক্তি সম্পত্তির মালিকানা গ্রহণ করেছিলেন সেই ব্যক্তি যদি সম্পত্তির দলিল তৈরি করে কিন্তু রেজিস্ট্রেশন না করে, তাহলে সেই সম্পত্তির অনুকূলে কিন্তু কোনোভাবেই তিনি মালিকানা গ্রহণ কিংবা অর্জন করতে পারবেন না। এই ক্ষেত্রে যদিও বা সম্পত্তির দলিল রেজিস্ট্রেশন করার জন্য প্রথম ধাপে 1 মাস সময় দেওয়া হয়, তারপরে কিছু বিশেষ গ্রাউন্ডে আরো একটু সময় বাড়ানো হয়, কিংবা যে সকল ব্যক্তি দেশের বাইরের থেকে সম্পত্তি ক্রয় করেছেন কিংবা দেশের বাইরে দলিল তৈরি হয়েছে সেগুলো দেশে এসে 4 মাস পর্যন্ত রেজিস্ট্রেশন করার মেয়াদ দেওয়া হয়। এগুলো বিষয় কিন্তু অন্য, কিন্তু এগুলো বিষয়কে ছাপিয়েও রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাকে অত্যাধিক গুরুত্বপূর্ণ বলে বিবেচিত করা হচ্ছে। এই যে এই ধরনের, অর্থাৎ সম্পত্তি একজনের, নামজারি আরেকজনের, নামজারি একজনের, সম্পত্তি ভোগ দখল একজনের, এই সংক্রান্ত সমস্যা সমাধান করবে এই ধরনের সিদ্ধান্ত কিন্তু অত্যাধিক গুরুত্ব সহকারে দেখা হয় এবং আইনও কিন্তু এই বিষয়টাকে অধিকাংশে গুরুত্ব সহকারে দেখে। তো এই যে একটি ব্যাপার, এই ব্যাপারটি কিন্তু অত্যন্ত জটিল হলেও একটু যদি দেখা যায় তাহলে বিষয়টি কিন্তু তেমন একটি কঠিন না। এই বিষয় নিয়ে কিন্তু তেমন ঘাবড়ানোর কিছু নাই। তবে এই যে এই বিষয়গুলো, অর্থাৎ প্রথম যে ব্যক্তি সম্পত্তির দলিল তৈরি করে নিয়ে রেজিস্ট্রেশন করলেন তিনি কিন্তু মালিকানা গ্রহণ করতে পারবেন এবং ওই সম্পত্তি পরবর্তীতে নিজের নামে নামজারি করে নিতে পারবেন, এবং দ্বিতীয় যে ব্যক্তি সম্পত্তিতে নামজারি করলেন তার নাম কিন্তু সংশোধন করার সুযোগ রয়েছে, তাকে ওই নামজারি কিংবা খারিজ থেকে বাদ দেওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে ভূমি অফিসে আবেদন করে সেখান থেকে একটি রিপোর্ট নিয়ে পরবর্তীতে মিসকেস করে এই যে সম্পত্তির নাম কিংবা রেকর্ড সংশোধন এটির জন্য আবেদন করতে হয়। এখন এক্ষেত্রে আদালত পরবর্তীতে এটি বিচার বিশ্লেষণ তদন্ত সাপেক্ষে তারপরে সেই সকল ব্যক্তিকে কিন্তু পুনরায় আপনার তার নামে রেকর্ড সংশোধন করে দিবেন। এক্ষেত্রে 1170 টাকা কিন্তু ফি দিতে হয় এবং অনেক ক্ষেত্রে নামজারি করতে গিয়ে অনেকেই এই যে 1170 টাকাকে 11 লাখ কিংবা 11,000 কিংবা 11 কোটি টাকা পর্যন্ত কিন্তু ছাড়িয়ে ফেলে, এবং এই বিষয়টাকে সমাধান করার জন্য কিন্তু বর্তমানে অনেক ধরনের প্রকল্প, ই নামজারি সিস্টেম চালু করা হয়েছে কিংবা ই খাজনা পরিশোধের সিস্টেম চালু করা রয়েছে। সামনে আপনার অনলাইন জরিপ চালু হচ্ছে, অনলাইন ইসির সিস্টেমে আপনার সম্পত্তির স্মার্ট ভূমি সেবা বাস্তবায়ন হচ্ছে। এগুলো বাস্তবায়ন হলে অনেকাংশে মনে করা হচ্ছে যে এই ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে কিংবা এই ধরনের সমস্যা নতুন করে আর উদ্ভব হবে না। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।